জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে। আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ। এছাড়া ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে কথা বলছেন ছাত্রদলের সভাপতি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলতে চাই, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের যে দাবি রয়েছে, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে এবং ছাত্রলীগের বিচারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমরা অচিরে আজকের এই কর্মসূচি ঘোষণা করছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতা কর্মীরা বলতে চায়, খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে রয়েছি। আমরা শুধু বলতে চাই, এই সাম্য হত্যার বিচারের দাবিতে এবং সর্বশেষ এই সম্মানিত বিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলো বিবেচনা করবে। ছাত্রদল কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো দাবি আদায় করবে না। আপনারা লক্ষ্য করেছেন, পারভেজ হত্যা এবং সাম্য হত্যার পরও ছাত্রদলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মব কালচারে ছাত্রদল তৈরি যেন না হয়। আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দোষীদের ধরতে পারি, আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সাপোর্ট করি। এটি ছাত্রদল এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে, যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম রয়েছে, তারা তাদের যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অচিরেই দেখতে পারবেন এই টাকার রাজপথ কার দখলে। টাকার রাজপথ ছাত্রদলের দখলে ছিল খুনি হাসিনার আমলে। আগামীতেও এই ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, সবকিছু প্রমাণ হবে রাজপথে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই কর্মসূচি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সম্মানিত বিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের খুনি কারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত, তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করব যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই সাম্যর আসল খুনি। এবং সেই বিষয়ে দ্রুততর সময়ে তাদের স্পষ্ট বক্তব্য এবং বিবৃতি আশা করে আজকের এই কর্মসূচি শেষ করছি। আবারও সরাসরি বক্তব্য রাখছিলেন ছাত্রদল সভাপতি। ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল থেকে কাকরাইলের সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চান না তারা। কোনো রকম প্রতিশ্রুতি নয়, দাবির বাস্তবায়ন দেখতে চান শিক্ষার্থীরা। বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করতে হবে। বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গতকাল সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পরে ফের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তার দাম্ভিকতা, তার উদ্ধত্যপূর্ণ আচরণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। আমরা তার আচরণকে আমরা খুবই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ৩ দফা না, অ্যাকচুয়ালি এটা ৪ দফা। কারণ কালকে যারা আমাদের উপর যে পুলিশগুলো হামলা করেছে, অবশ্যই তাদের এটা বিচার হওয়া উচিত এবং এদের নিয়ে হচ্ছে তদন্ত টিম গঠন করা উচিত। খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে সে কোনো রকমের আশ্বস্ত না করে চলে গেছে। এটাকে আশ্বস্ত করা বলে না কোনোভাবে। আমরা এখানেই থাকবো এবং সেটা যদি আরো বেগবান করতে হয় আমরা আরো বেশি চেষ্টা করব এবং আমরা রাজপথে থাকবো। মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।
সকালে সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা শুরুতে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের শাসন কাঠামোতে পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পরিচালনা পদ্ধতিতেও পরিবর্তন লাগবে। এ সময় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির পথরেখা তৈরি করতে হবে। তো সবার একটা অঙ্গীকার, জাতীয় সনদ বলেন, ন্যাশনাল কনসেনসাস বলেন, সেগুলোর একটা জায়গায় আসতে পারবে। যদিও আমাদের দেশের ইতিহাসে এই ধরনের কনসেনসাসের, এই ধরনের সনদের ইতিপূর্বে অনেক তৈরি হয়েছে। সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয়ে নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন তারা অভিযোগ করে বলেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া বিচার বিভাগের অবমাননা। বিষয়টিকে সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা তাদের। আমাদের মেয়র, আমাদের যোগ্য মেয়র, আমাদের মেয়রকে যদি আমাদের এই পথে না বসায়, আমাদের দাবি আমরা কিভাবে আদায় করে নিতে পারি? রাজপথের থেকে আদায় করে নেব। বিগত সরকার, স্বৈরাচার সরকার অন্যায়ভাবে তাকে অঘোষিত করেছিল। আইনকে আমরা শ্রদ্ধা করি, আইন যেটাকে বলেছে আমরা সেটাই মানব। আমাদের অধিকার এবং আদালতের রায়কে, বাংলাদেশের আইনকে সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি। চোর মেয়র বলানোর পরে আমাদের দাবি, যোগ্য নির্বাচিত মেয়র জনাব এরশাদ সাহেবকে এই সরকার দায়িত্ব বুঝাই দিবে। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিল ও কমিশনের সংস্কার সহ 10 দফা প্রস্তাবনা দিয়েছে নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই প্রস্তাবসমূহ তুলে ধরা হয়। বক্তারা বলেন, কিছুতেই ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে ধ্বংস করা যাবে না। কমিশনের কিছু প্রস্তাব ইসলামের আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক উল্লেখ করে তারা বলেন, কমিশনের প্রস্তাবে নারী পুরুষকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে। প্রকৃতপক্ষে নারী পুরুষ একে অপরের সহযোগী। কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়ার শঙ্কা নারী অধিকার আন্দোলনের। ইসলামের প্রত্যেকটি বিধানের যেই অ্যাপ্লিকেশনকে আমরা এড়িয়ে যাব, সেই জায়গাগুলো দিয়ে বাতিল আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। সেই জায়গাগুলো দিয়ে শয়তান তার পলিসিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সকল পর্যায়ে বিশেষজ্ঞ ও ধর্ম বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়ন করা উচিত। ইসলামী আইনের সাংঘর্ষিক এই সংস্কার প্রস্তাবে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, সবকিছু সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম নিয়ে আলোচনা সভায় কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দেশেও প্রত্যেকটা পত্রিকা নিজ নিজ ভাবে সোশ্যাল মিডিয়া গাইডলাইন দেওয়া উচিত, যাতে জার্নালিজমের নিউট্রালিটি আসে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো পার্টিকে আপনি সাপোর্ট করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যে কোনো ধর্মে বিলং করতে পারেন, আপনি যে কোনো কিছুতে। কিন্তু আপনি যখন জার্নালিজমটা করতেছেন, তখন তো জার্নালিজম তো ফ্যাক্ট বেস হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে জার্নালিজমটা ফ্যাক্ট বেস না হচ্ছে, আপনি যেটা সোশ্যাল মিডিয়াতে অপিনিয়ন দিচ্ছেন সেটারই রিফ্লেকশন হচ্ছে। তখন তো যেটা হচ্ছে, যারা আপনার দ্বারা এফেক্টেড হচ্ছে, যেই গোষ্ঠীগুলো আপনার জানেন, তারা তো বলবে যে না, আপনি অপিনিয়নেটেড, আপনার জার্নালিজমের মধ্যে অনেক সমস্যা আছে, আপনার চিন্তায় হচ্ছে যে আপনি আমাকে টার্গেট করা, আপনার এইটা। তখন হয় কি, এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়, জার্নালিজম থাকে না। আমরা 9 মাস পার করেছি, আমরা 9 মাসে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজি নাই।
আমাদের অনেক, আমরা বললাম আমরা 16 ধাপ এগিয়েছি, বাট আমার তো মনে হয় আমাদের 100 ধাপ এগোনো উচিত ছিল। আমরা যেই পরিমাণ, আমরা সবাইকে, বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি, কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা, এটা আমাদের দায়িত্ব। আমরা আবারও বলি, কেউ যদি অ্যাফেক্টেড হন, কারো এগেনস্টে যদি থ্রেট থাকে, কারো এগেনস্টে কোনো ধরনের কোনো আপনাদের কোনো যদি কেউ অ্যাটাকের শিকার হন, আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে। আমরা সরাসরি বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, অভিযানে ঠিক কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, যিনি ছাত্র দলেরও নেতা, তার মৃত্যুর পরে এই অবৈধ স্থাপনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের ছিন্নমূল এবং ভবঘুরে মানুষসহ এখানে যে মাদক ব্যবসা চলে, এরকম যে অভিযোগগুলো শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যে অস্থায়ী যে দোকানগুলো হয়েছে, ছোট ছোট টং দোকান, বিশেষ করে চায়ের দোকান হয়েছিল, অসংখ্য চায়ের দোকান ছিল এবং অন্যান্য ছোটোখাটো খাবারের দোকানও ছিল। সেই দোকানগুলো অনেকেই নিজ দায়িত্বে গত 2 দিনে তুলে নিয়েছেন। অনেকের দোকানের জিনিসপত্র পড়েছিল, যে ভ্যানের আকারের মতো ছোট্ট করে টেবিলের মতো চেয়ারগুলো যেখানে ছিল, এই বিষয়গুলো ছিল ছোট ছোট স্থাপনাগুলো, সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গণপূর্ত বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। সকাল থেকে অভিযান শুরু হয়েছে, এখন অনেকটাই শেষ হয়েছে। ইতিমধ্যেই যেই গাড়িগুলো এসেছিল এবং যে সিটি কর্পোরেশনের যেই লোকবল এসেছিল, তাদের জিনিসপত্র নিয়ে তারা ইতিমধ্যেই উদ্যান থেকে বের হয়ে গেছেন, কারণ অভিযান শেষ হয়ে গেছে, সব কিছু ভাঙা হয়ে গেছে। এবং এই উদ্যানের মধ্যে আসলেই বড় ধরনের কোনো স্থাপনা, অবৈধ স্থাপনা ছিল না। যেগুলো ছিল সেগুলো সবই হচ্ছে ছোট ছোট দোকান এবং বিশেষ করে চায়ের দোকান অথবা ছোট খাবারের দোকান, ফুচকা চটপটির দোকান, এ ধরনের যেই দোকানগুলো ছিল, সেই দোকানগুলো অনেকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যেগুলো ছিল, যে জিনিসপত্রগুলো বিশেষ করে টেবিল চেয়ার, অন্যান্য যেই কাঠের জিনিসপত্রগুলো ছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং ভেঙে সেগুলো গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে যেই অভিযান চলছে, সেই অভিযানের যে নেতৃত্ব দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তিনি জানিয়েছেন যে এই অভিযানে তাদের যে উদ্দেশ্য হচ্ছে যে এটিকে মাদকমুক্ত করা এবং জনসাধারণের চলাচলের জন্য নিরাপদ করা এবং একই সঙ্গে যাতে বড় ধরনের কোনো অপরাধ না ঘটতে পারে, সেই জন্য এটি আইনশৃঙ্খলা বাহিনী এবং এটি আলোকসজ্জা বাড়ানো এবং সব কিছু মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে মানুষের চলাচল উপযোগী করা এবং নিরাপদ পরিবেশ করার লক্ষ্যেই মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে। অন্ময়, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কালুরঘাট সড়ক ও রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর খুশিতে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। সকালে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে বোয়ালখালী এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সেটির নির্মাণ নির্ধারিত সময় শুরু করার দাবি জানান তারা। দক্ষিণ কোরিয়ার সহায়তায় কর্ণফুলী নদীতে নির্মাণ করা হবে কালুরঘাট সড়ক ও রেল সেতু। সেতুটি নির্মাণ হলে বদলে যাবে বোয়ালখালী ও পটিয়া সহ দক্ষিণের বেশ কয়েকটি জনপদের অর্থনৈতিক ও সামাজিক চিত্র। গতি বাড়ছে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের। দেশের বাইরের খবর। তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানের পরও
ক্রেমলিন প্রতিনিধিদের প্রকাশিত তালিকায় নেই পুতিনের নাম। রাশিয়ার হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিনের অনুপস্থিতির অর্থ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না মস্কো। যদিও গেল সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন পুতিন নিজেই। এদিকে দুপক্ষের এই আলোচনায় অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউস জানিয়েছে, এই মুহূর্তে তুরস্ক সফরের পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবন্ধে 2022 সালের মার্চে ইস্তাম্বুলেই এক দফা আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। খেলার খবর, পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে যায় পিএসএল এর আসর, যদিও 17 মে থেকে আবারও মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে এ মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেক বিদেশি ক্রিকেটাররাই অনীহা প্রকাশ করছেন না খেলার বিষয়ে, যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটার আনতে আবারও প্লেয়ার্স ড্রাফট করতে পারে ম্যানেজমেন্ট কমিটি। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।